নমস্কার বন্ধুরা, প্রথমেই আপনাদের মহা তৃতীয়ার শুভেচ্ছা জানাই। আজ আপনাদের কাছে কিছু কথা বলবো, যার জন্য বসেছি। গুরুত্বপূর্ণ কথা। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টস করবেন এবং সেটাকে শেয়ার করবেন। আজকে খুব আলোচিত বিষয়, বিভিন্ন মিডিয়াতে, সংবাদপত্র, ফেসবুক, ইউটিউব এবং যতগুলো মিডিয়া আছে, ইনস্টাগ্রাম, কলকাতাকে নিয়ে। কলকাতা একটু হলে জলের তলায় কেন? শুধু কলকাতা নয়, বড় বড় শহরগুলোই জলের তলায়, হয়তো কিছুদিনের মধ্যেই যাবে। তার পিছনে অনেকগুলো কারণ আছে। আমাদের নদীমাতৃক দেশ, আমাদের বড় বড় শহরগুলো সব নদীর তীরবর্তী অঞ্চলেই গড়ে উঠেছে, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে কিছুটা আপনাদের এই নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আসি নাব্যতা নিয়ে বা সমুদ্রপৃষ্ঠ থেকে শহরগুলোর উচ্চতা নিয়ে। আমি শুধু কলকাতার কথাই বলছি আপাতত। কলকাতার গড় উচ্চতা 4 ফুট 11 ইঞ্চি থেকে 30 ফুটের মধ্যে, সমুদ্রপৃষ্ঠ থেকে ভাববেন। যদি মিটারে মাপি সেটা হচ্ছে 1.5 মিটার থেকে 9 মিটারের মধ্যে কলকাতার গড় উচ্চতা, ভাবতে পারেন। সেখানে আরও কয়েকটা শহর কথা বলি। আমাদের কাছে আবার যেখানে আমি থাকি, সেখানে গড় উচ্চতা 10 মিটার বা 32 ফুট। আর কল্যাণীতে 10 মিটারও নয়, 9.75 মিটার বা 31 ফুট। বাঁকুড়ায় গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা হচ্ছে 100 মিটার বা 328 ফুটের মতন। পুরুলিয়ায় 195 মিটার বা 639 ফুট। কোথাও কোথাও পুরুলিয়ায় আরও বেশি আছে, মানে বিশেষ করে আমার অযোধ্যা পাহাড়ের দিকে অঞ্চলে আরও বেশি হবে। সেটা প্রায় 670 মিটারের মতন। আমাদের সুন্দরবনের উচ্চতা শুনবেন সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 2 মিটার, অর্থাৎ 6.5 ফুটের মতন। দার্জিলিংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2044 মিটার বা 6700 ফুটের মতন। আমাদের পাশের শহর, পাশের যে রয়েছে নদিয়া, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, এইগুলোর উচ্চতা একটুখানি বলি। কৃষ্ণনগরে হচ্ছে 14 মিটার বা 46 ফুট। মুর্শিদাবাদে হচ্ছে 49-66 ফুট। এবার আসি কলকাতা আলোচনা আপনার নিয়ে। কলকাতায় যে মিটারটা বললাম আমরা, যে 1.5 মিটার থেকে 10 মিটার উচ্চতা, অথবা 4 ফুট 11 ইঞ্চি থেকে 9 ফুট 9 মিটার, 4 ফুট একটু সংশোধন করে দিই। কলকাতার উচ্চতা হচ্ছে 1.5 মিটার থেকে 9 মিটার, অর্থাৎ প্রায় 5 ফুট থেকে 30 ফুটের মতন। ফলে হুগলি নদীতে একটু জল বাড়লেই সহজেই কলকাতায় প্রবেশ করে। জল প্রবেশ করারই কথা, কারণ সামান্য। আর আপনারা জানেন, প্রকৃতি ধ্বংস হওয়ার জন্য, বিশেষত গাছ কাটা, নদী নালাগুলো বন্ধ করে দেওয়া, খাল বিল বন্ধ হয়ে যাওয়া, সেখানে শহরনগর গড়ে ওঠা। উত্তরবঙ্গে দেখেছি নদী বন্ধ করে সেখানে গ্রাম গড়ে উঠেছে, শহর গড়ে উঠছে। পশ্চিমবঙ্গে বহু নদী, পুকুর, জলাশয় বন্ধ হয়ে গেছে, এখনও হচ্ছে। জল ধারণ ক্ষমতা অনেকটাই কমে গেছে। শুধু তাই নয়, 4G, 5G, 6G অনেক কিছু আসছে, যার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে। কলকারখানা ধোয়া, গাড়ি ঘোড়ার ধোয়া, গাড়ি ক্রমাগত বেড়ে যাচ্ছে। সাইকেল মানুষ ব্যবহার করছে খুব কম। দূষণহীন যান ব্যবহারের মাত্রা অনেক কমে গিয়ে দূষণযুক্ত যান ব্যবহার করছে বেশি। গাড়ির সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে।
যার জন্য দূষণটা প্রচুর আকার ধারণ করেছে। আর এর ফলে শুধু আমাদের ভারতবর্ষ নয় বা পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবী জুড়ে এই অবস্থা চলছে, যার জন্য আমাদের মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে। আর মেরু অঞ্চলে বরফ গলতে মানে হচ্ছে সেই জল নদীপথে আস্তে আস্তে পৌঁছে যাবে সাগরে। সাগরের জলের উচ্চতা যত বাড়বে তত কিন্তু বিপদ নদী তীরবর্তী অঞ্চলের সভ্যতাগুলো, অর্থাৎ শহরগুলোর। কলকাতার ব্যতিক্রম নয়। এছাড়াও রয়েছে সচেতন মানুষের অচেতনতার অভাব। বিভিন্ন বর্জ্য পদার্থ যেগুলোকে জলকে আটকে রাখতে পারে, প্লাস্টিক, বিশেষ করে পাতলা প্লাস্টিকগুলো বা 40 মাইক্রনের নিচে প্লাস্টিকগুলো ব্যবহার দেখা যাচ্ছে। তারপর হচ্ছে বাচ্চাদের হাগিস, বড়দের হাগিস, আরও অনেক 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 জিনিসগুলো মানুষ সচেতনভাবেই সেগুলো ফেলছে। সামনে ডাস্টবিন থাকতেও ফেলছে না। ফলে নর্দমাগুলো সেগুলো ভরাট হয়ে যাচ্ছে। আর ড্রেনেজ সিস্টেমটা প্রচণ্ড ভুলে ভরা। ড্রেনেজ সিস্টেমে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই, সব ম্যাক্সিমামই এগুলো হচ্ছে মানে ইউ আকৃতির। ফলে জলের গতিবেগ কম থাকা, সারা বছর জল পাবেন। কিন্তু এগুলো হওয়া উচিত ছিল ভি আকৃতির। ভি আকৃতি হলে জলের গতিবেগটা বাড়ে এবং সারা বছর ড্রেনে জল থাকে না। তাছাড়াও ড্রেনেজ সিস্টেম আরও একটা ভুল হচ্ছে যে ড্রেনেজ সিস্টেমে যদি মাঝখানে সোপ ট্যাঙ্ক তৈরি করা থাকে, সেই জলগুলো কিন্তু সেই সোপ ট্যাঙ্কের মধ্যে মাটির তলায় চলে যায়, কিন্তু সেটা যেতে পারছে না। সোপ ট্যাঙ্ক করা উচিত অবশ্যই আমার মনে হয়। সোপ ট্যাঙ্ক এবং তাহলে কী হবে, যখন খরা মরশুমে থাকবে তখন কিন্তু ড্রেনে জল থাকবে না। কিন্তু বর্তমানে আমরা খরা মরশুমেও ড্রেনে জল পাচ্ছি দেখতে, যার জন্য ম্যালেরিয়া, ডেঙ্গু আমাদের ফ্রিতে পাচ্ছি। প্রতি বছর ম্যালেরিয়া, ডেঙ্গু আসছে ফ্রিতে। এই দূষণ সর্বত্র চলছে। এবং শুধু তাই নয়, ড্রেজিং সিস্টেমটা হচ্ছে না। গঙ্গার তো হচ্ছেই না, বা হুগলি নদীর হচ্ছে না। তারপর হচ্ছে আমাদের আদি গঙ্গা, তার সংস্করণ হচ্ছে না। সমস্তটাই একটা হচ্ছে অবজ্ঞার ভাব। হলে হবে, না হলে না হবে, পরে দেখা যাবে। তো এইগুলো যদি আমরা করতে পারি, মানে ঠিকঠাক করতে পারি অবশ্যই, কিন্তু আমাদের কলকাতায় জল জমবে না বা বড় বড় শহরে জল জমবে না। তাই আমি একটা কথাই বলবো, যদি সুস্থভাবে বাঁচতে চান কলকাতায় বা শহরতলিতে বা অন্যান্য শহরে, একটু ভেবে দেখবেন আপনারা কিন্তু যে আবর্জনাগুলো ফেলছেন সেগুলো সুচিন্তিতভাবে সঠিক জায়গায় ফেলুন, ড্রেনে ফেলবেন না। যেগুলো জল নিকাশি ব্যবস্থাকে আটকে দিচ্ছে। এবং শুধু তাই নয়, জল নিকাশির একটা মারাত্মক আকার ধারণ করছে। বৃষ্টি হলেই সেগুলো কিন্তু ভরাট হয়ে সহজেই কিন্তু শহরতলিকে ভাসিয়ে দিচ্ছে। শুধু প্রশাসনকে বললে হবে না, নিজেদের একটু দায়িত্বতার বোধ থাকতে হবে। আমি কয়েকদিন ধরে ট্রেনে যাতায়াত করছিলাম, দেখছিলাম বাদামের প্যাকেট, চিপসের প্যাকেট মানুষ কিনছে, খাচ্ছে, আর প্ল্যাটফর্মে ফেলছে। তবে বেশ কিছু শহর এগুলোকে আটকেছে। যেমন চণ্ডীগড়ে দেখলাম নির্দিষ্ট স্থানে মানে আপনার আবর্জনা ফেলতে হবে। তারপরে হচ্ছে সিমলা, মালারিতে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে হবে, নাহলে ফাইন হবে। এগুলো করা উচিত। তবে সচেতন মানুষ যদি এখনও অচেতনভাবে চলে, এই দুর্ভোগ বইতেই হবে। তাই সবাইকে বলবো একটা কথাই, নিজেকে বাঁচাতে এবং পরিবেশকে বাঁচাতে, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে অবশ্যই জঞ্জাল, আবর্জনা একটা নির্দিষ্ট স্থানে ফেলুন। সেখানে পৌরসভার বা কর্পোরেশনের গাড়ি এসে পরিষ্কার করবে। আপনি বাঁচবেন, পরিবেশ বাঁচবে, সব কিছু বাঁচবে। কিন্তু সেটা হচ্ছে কোথায়? আসুন আমরা সকলে মিলে এই চিন্তাভাবনা করি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে
বাঁচিয়ে তুলতে পারি। ধন্যবাদ।